Hello, everyone. Today, we are going to discuss Semester 5, the future of mechanical engineering, focusing on solid mechanics. Fayoni. Thayani. This subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with real world. আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কোনো বস্তুর ভেতরে আসলে কি চলে? বাইরে থেকে যাকে একদম শান্ত মনে হয় তার ভেতরে কিন্তু বল আর শক্তির এক দারুণ খেলা চলতে থাকে। তো আজ আমরা সেই ভেতরের জগৎটাকেই বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, যখন একটা গাড়ি ব্রিজের উপর দিয়ে যায় তখন ব্রিজের ওই স্টিলের ভেতরে ঠিক কী ঘটনা ঘটে। বাইরে থেকে তো কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে স্ট্রেসের একটা জটিল নকশা তৈরি হয়। একজন ইঞ্জিনিয়ারের কাজ হলো এই ভেতরের নকশাটাকেই পড়া। তো আমাদের মেটেরিয়ালের ভেতরের এই সফরের প্রথম ধাপটাই হল স্ট্রেসের এই অদৃশ্য মানচিত্রটাকে বোঝা, কারণ এটাই যে কোনো স্ট্রাকচারের মূল ভিত্তি। এই স্ট্রেস বোঝার দুটো রাস্তা আছে। একটা হলো প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে কঠিন সব ইকুয়েশন সলভ করা, মানে অনেকটা শুধু ল্যান্ডমার্ক চিনে চিনে কলকাতা ঘোরার মতো, খুবই ঝামেলার। আর অন্যটা হলো একটা স্মার্ট ম্যাপ ব্যবহার করা, যা দিয়ে এক ঝলকেই পুরো শহরের ছবিটা পরিষ্কার হয়ে যায়। এই স্মার্ট ম্যাপটাই হলো আসলে এয়ারিস স্ট্রেস ফাংশন। এটা এতটাই শক্তিশালী একটা টুল যে অনেকগুলো জটিল সমীকরণকে একবারে একটা মাত্র ফাংশনে নিয়ে আসে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা নিজে থেকেই ইকুইলিব্রিয়ামের শর্তগুলো মেনে চলে, তাই ইঞ্জিনিয়ারদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, এই যে স্ট্রেস ফাংশন, এটা ঠিক কিভাবে একটা শর্টকাটের মতো কাজ করে ভেতরের ফোর্সগুলোকে বুঝতে করার জন্য। এবার চলুন আমাদের এই সফরের পরের ধাপে যাওয়া যাক। যখন কোনো মেটেরিয়ালকে টানা হয় বা বাঁকানো হয়, তখন তার ভেতরে কিন্তু এনার্জি জমা হতে থাকে। এই জমা হওয়া শক্তিটাই হলো ওই মেটেরিয়ালের স্মৃতি, যা ওর ব্যবহার বা আচরণ সম্পর্কে আমাদের অনেক গোপন কথা বলে দেয়। ছোটবেলায় গুলতি তো আমরা সবাই কমবেশি ব্যবহার করেছি, তাই না? গুলতির রাবারটাকে যখন আমরা টানি তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়। ওই জমা হওয়া শক্তিটাই পোটেনশিয়াল এনার্জি। ঠিক সেইভাবেই যখন কোনো স্ট্রাকচারের আকার বদলানো হয় তার ভেতরেও শক্তি জমা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এই জমা হওয়া শক্তিটাকেই আমরা বলি স্ট্রেন এনার্জি। মানে এটা হলো সেই ভেতরের শক্তি যা মেটেরিয়ালটা নিজের মধ্যে ধরে রাখে আর সবসময় বাইরে বেরিয়ে আসার জন্য তৈরি থাকে। আর এই জমা হওয়া শক্তিকে কাজে লাগানোর একটা দারুণ উপায় আছে, ক্যাস্টিগ্লিয়ানোস থিওরেম। এটাকে একটা ফর্মুলা না ভেবে একটা পদ্ধতি হিসেবে ভাবুন। এই পদ্ধতিতে আমরা ওই জমা হওয়া শক্তিকে যেন সরাসরি প্রশ্ন করতে পারি, বলতো এই পয়েন্টে জিনিসটা ঠিক কতটা সরবে? আর মজার ব্যাপার হলো এনার্জি আমাদের উত্তরটা দিয়ে দেয়। তাহলে আসল কথাটা হলো, এই যে জমে থাকা স্ট্রেন এনার্জি, এটা ঠিক কিভাবে একটা স্ট্রাকচারের ডিফ্লেকশন বা বেঁকে যাওয়াটা আগে থেকে বলে দিতে পারে। চলুন এবার আমাদের মেটেরিয়ালের এই সফরের সবচেয়ে নাটকীয় মোড়ে আসা যাক। এমন একটা সময় আসে যখন মেটেরিয়ালের পরিবর্তনটা আর আগের মতো অস্থায়ী থাকে না, একেবারে স্থায়ী হয়ে যায়। এটাই হলো সেই পয়েন্ট অফ নো রিটার্ন। দেখুন, ডিফর্মেশন আসলে দু রকমের হয়। একটা হলো ইলাস্টিক ডিফর্মেশন, একদম রাবার ব্যান্ডের মতো, টানলে লম্বা হবে, ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসবে। আর অন্যটা হলো প্লাস্টিক ডিফর্মেশন। যেমন ধরুন, একটা পেপার ক্লিপকে যদি অনেকটা বেশি বাঁকিয়ে ফেলেন, ওটা কিন্তু আর আগের মতো সোজা হবে না, তাই তো? এই দুই রকম আচরণের মাঝখানে যে বর্ডার লাইন বা সীমারেখা, ওটাকেই বলে ইলাস্টিক লিমিট বা yield পয়েন্ট। কোনো ম্যাটেরিয়াল একবার এই পয়েন্টটা পার করে ফেললে তার পরিবর্তনটা চিরস্থায়ী হয়ে যায়, আর তখন থেকে শুরু হয় প্লাস্টিসিটির আসল গল্প। তাহলে সহজ কথায়, একটা মেটেরিয়ালের ইলাস্টিক আর প্লাস্টিক আচরণের মধ্যে মূল ফারাকটা কোথায়? কিন্তু একটা মেটেরিয়াল কখন এই পয়েন্ট অফ নো রিটার্ন পার করবে, এটা কি করে বোঝা যাবে? এরও কিন্তু কিছু নিয়মকানুন আছে। ইঞ্জিনিয়াররা কিছু ক্রাইটেরিয়া ব্যবহার করে এটা আগে থেকেই বলে দিতে পারেন। এর মধ্যে দুটো খুব মশহুর। একটা হলো ট্রেস্কা ক্রাইটেরিয়ন। এর মূল কথাটা হলো, একটা চেনের জোর যেমন তার সবচেয়ে দুর্বল লিঙ্কটার ওপর নির্ভর করে, তেমন একটা মেটেরিয়াল তখনই ইল্ড করবে যখন তার ভেতরের সর্বোচ্চ শিয়ার স্ট্রেস একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবে। আর দ্বিতীয়টা হলো ভন মাইসিস ক্রাইটেরিয়ন। এটা অনেকটা টিম এফর্টের মতো। এটা শুধু একটা পয়েন্টের ওপর নয়, বরং পুরো ডিস্টরশন এনার্জির ওপর নজর রাখে। এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। ট্রেস্কা খোঁজে সবচেয়ে দুর্বল লিঙ্ককে, আর ভন মাইসিস দেখে পুরো টিমের ডিস্টরশন। এটা মাথায় রাখলে দুটো ক্রাইটেরিয়ার মূল পার্থক্যটা সহজে মনে থাকবে। আমাদের শেষ প্রশ্ন, ইল্ডিং হবে কি না এটা বোঝার জন্য ট্রেস্কা ক্রাইটেরিয়ান ঠিক কোন মৌলিক জিনিসটার উপর সবচেয়ে বেশি জোর দেয়? তো আমরা মেটেরিয়ালের ভেতরের দুনিয়ায় একটা বেশ লম্বা সফর করে এলাম, কিন্তু এই পুরো আলোচনার মানেটা কি? কেন এই জিনিসগুলো জানা এত জরুরি? চলুন শেষ করার আগে একবার দেখে নিই।
আমরা দেখলাম যে স্ট্রেস ফাংশন হলো ভেতরের ফোর্স বোঝার জন্য একটা স্মার্ট ম্যাপের মতো। আমরা জানলাম স্ট্রেন এনার্জি হলো মেটেরিয়ালের স্মৃতি, যা দিয়ে ওর আচরণ বোঝা যায়। আর সবশেষে প্লাস্টিসিটি আর ইল্ড ক্রাইটেরিয়া দিয়ে আমরা সেই পয়েন্ট অফ নো রিটার্নটাকেও চিনতে শিখলাম। দেখুন, এইগুলো শুধু বইয়ের পড়া বা পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। একটা ম্যাটেরিয়ালের এই পুরো জার্নিটা বোঝা, মানে তার ইলাস্টিক অবস্থা থেকে শুরু করে স্থায়ী প্লাস্টিক পরিবর্তন পর্যন্ত, এটাই হলো ভবিষ্যতের টেকনোলজির ডিজাইনের ভিত্তি। ধরুন, এরোস্পেসের জন্য আরও হালকা অথচ মজবুত ম্যাটেরিয়াল বানানো, বা গালের ডিজাইনকে আরও নিরাপদ করা, কিংবা 3D প্রিন্টিংয়ের মতো অত্যাধুনিক টেকনোলজি, এই সব কিছুর পেছনেই কিন্তু এই কনসেপ্টগুলো লুকিয়ে আছে। তাই ভবিষ্যতের একজন সফল ইঞ্জিনিয়ার হতে গেলে এই ধারণাগুলো বোঝাটা কিন্তু ভীষণ জরুরি।